তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে কেটে গেছে সব ধোঁয়াশা। তার হাত ধরে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা বিএনপির। যেই সংকট যে ষড়যন্ত্র জনগণ আশা করছে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। কিছুক্ষণ পর বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানে যাবেন তারেক রহমান। সাভার জাতীয় স্মৃতিসৌধে জানাবেন শ্রদ্ধা, উচ্ছ্বসিত নেতা কর্মীরা। দীর্ঘ 18 বছর পরে বাবার কবরের পাশে এক নতুন তারেক রহমানকে আমরা দেখতে পাবো। তারেক রহমান সাহেব দেশে আসার পরে দেশের জনগণ একটা প্রাণ খুঁজে পাইছে। 17 বছর পর তাকে দেখবো বলে এক নজর দেখার জন্য এখানে আসা। 17 বছর যেহেতু পাই নেই, এখন কাছে ঈদের মতো আনন্দ লাগতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষের শক্তিকে পক্ষে চান আমির। ঘন কুয়াশায় মাঝ নদীতে 2 লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট 3-এ অ্যাডভেঞ্চার 9-এর ধাক্কায় নিহত 4। 8 সদস্যের তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি। আওয়ামী লীগ আমলে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি বিলাসবহুল গাড়ি আনা হচ্ছে ঢাকায়। চট্টগ্রাম বন্দরে পড়েছিল 1 বছর। বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এজেন্সির বিরুদ্ধে। নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। এবং অনাড়ম্বর আয়োজনে কিছুক্ষণ পর সিলেটে পর্দা উঠছে 12তম বিপিএল এর। একের পর এক বিতর্কে চাপে বিসিবি। উদ্বোধনী ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রাজশাহী। তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে সব ধোঁয়াশা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার আশা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত ধরে পুনঃপ্রতিষ্ঠিত হবে বহুদলীয় গণতন্ত্র। এদিকে বাবার কবর জিয়ারতে কিছুক্ষণের মধ্যে জিয়া উদ্যানে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে, শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। তার আগমন উপলক্ষে সকাল থেকেই জিয়া উদ্যান ও স্মৃতিসৌধ এলাকায় ভিড় করেন নেতাকর্মীরা। প্রায় 1.5 যুগের নির্বাসন ভেঙে 6314 দিন পর স্বদেশে ফিরে নজিরবিহীন জনস্রোতে অভ্যর্থনা জানানো হয় তারেক রহমানকে। দেশে ফেরার পর তার দ্বিতীয় দিনটিও কাটছে নানা কর্মসূচি আর ব্যস্ততায়। তার পিতা ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করেন জিয়া উদ্যান এলাকায়। এই দিনটি এতটাই স্পর্শকাতর এবং আনন্দদায়ক, কারণ দীর্ঘ 17 বছর পর উনি আসছেন ওনার বাবার কবর জিয়ারত করতে। এবং আমরা তারেক রহমান সাহেব আসার পরে বাংলাদেশের জনগণ যেরকম একটা প্রাণ খুঁজে পাইছে, একটু অভিভাবক খুঁজে পাইছে। এদিন জিয়া উদ্যানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা ধোঁয়াশা থাকলে তারেক রহমান প্রত্যাবর্তন করাই তা কেটে যাবে। তার হাত ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও আশা মির্জা আব্বাসের। যেই সংকট যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিজয়ের মাসে শ্রদ্ধা নিবেদন করবেন 71-এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। তারেক রহমানের আগমন উপলক্ষে কুয়াশা মোড়ানো শীতের সকালেও সাভার স্মৃতিসৌধ এলাকায় দেখা যায় উৎসুক মানুষ আর নেতাকর্মীদের ভিড়। 17 বছর পরে ছাই বলা যাবে না, খুব আনন্দ নিয়ে আমরা এখানে আসছি তার একটু দেখার জন্য শুধু। তারেক রহমানের কাছে যে ওনার বাবা যেভাবে করছে, দেশ চালাইছে, উনিও যেন ঠিক সেইভাবেই দেশটা চালায় ওনার বাবার নিয়মে। সবাই যেন জানে বিএনপি যে দলটা, যে ভালো দল, এই দলে যেন সুনাম যেন কোনো সময় নষ্ট না হয়। হ্যাঁ, এটা তো ঈদের মতো আনন্দ লাগতেছে। আপনারা এতদিন কাছে আমরা পাচ্ছি, 17 বছর যেহেতু পাই নেই, এখন কাছে ঈদের মতো আনন্দ লাগতেছে, ঈদের মতো আনন্দ লাগতেছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। নিশ্চিত করা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ,
ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জিয়া উদ্যানে সাংবাদিকদের তিনি একথা বলেন। সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। এই মুহূর্তে জিয়া উদ্যান এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং সভার জাতীয় স্মৃতিসৌধে আছেন ফারুক ভে রবিন। সরাসরি প্রথমেই যাচ্ছি ওয়ালির কাছে। 17 বছর পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে, সমাধির পাশে আসার সুযোগ পাচ্ছেন। সেই কিছুক্ষণ পরেই কিন্তু তিনি বাসা থেকে রওনা দেবেন গুলশান থেকে। এখানে কিন্তু এরই মধ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পুরো জায়গাটিতে নিরাপত্তা নিশ্চিত করেছেন। একই সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী কিন্তু এরই মধ্যে জিয়া উদ্যানের সামনের জায়গাটি, সড়কটিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। যদিও ভেতরে যেই মূল সমাধি, সেই জায়গাটিতে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে প্রবেশ করতে দেয়নি। এখন আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে কোরআন তেলাওয়াত চলছে, ফাতিহা পাঠ হবে, এরপরে দোয়া আয়োজন রয়েছে। তাতে অংশ নিতে একই সঙ্গে তারেক রহমানকে দেখতেই কিন্তু আসলে নেতাকর্মীদের এই সরব উপস্থিতি। এই জিয়া উদ্যানের সামনের এই জায়গা জুড়ে কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এসেছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা গতকালকের মতোই অনেকে এসেছেন, অনেকে গতকালকে ছিলেন, তারেক রহমানকে এক নজর দেখেছেন, আজকেও দেখার জন্য এসেছেন। এবং একই সঙ্গে জিয়াউর রহমানের পাশে দীর্ঘদিন পর, যেহেতু বাবার কবরের পাশে ছেলে আসার সুযোগ পাচ্ছেন, আসছেন আজকে এই স্মরণীয় মুহূর্তটিতে তারা থাকার জন্য আসলে তারা এসেছেন, দোয়াতে অংশ নেওয়ার জন্য এসেছেন। ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ভেতরে প্রবেশ করেছেন। তারা বিএনপি মহাসচিব সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তারা যেটি বলেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আশা নিয়ে যে ধরনের শঙ্কা ছিল, তার আশার মধ্য দিয়ে যেমন শঙ্কা কেটেছে, একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে ধরনের শঙ্কা ছিল, এসব কিছু আসলে কেটে যাবে এমন প্রত্যাশা তাদের। এবং একই সঙ্গে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে সারা দেশব্যাপী তারেক রহমানের যে পথ চলা, নতুন করে যেই নতুন সূচনা হলো, সেটির আসলে আজকের দিনটি সেই সূচনার দিনটি, এটি আসলে বিএনপি নেতারা মনে করছেন। এবং আক্ষরিক অর্থেই কিন্তু আসলে তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দেশে আসতে পারেননি, দেশের মাটিতে আসতে পারেননি। তিনি গতকাল তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, অসুস্থ মায়ের সঙ্গে। আজকে পিতার কবরের পাশে আসছেন। একই সঙ্গে যেটি বিএনপি নেতাকর্মীদের জন্য আসলে দিনটি স্মরণীয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির সামনে তারা এসে দাঁড়িয়েছেন। তারা একই সঙ্গে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করবেন, সেই সময়ের জন্য আসলে তারা অপেক্ষা করছেন। একই সঙ্গে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানানোর পরে, দোয়া আয়োজনের পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের মাসে। সেখানে জাতির সূর্য সন্তান, মুক্তিযোদ্ধা এবং একই সঙ্গে 71-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। এর মধ্য দিয়ে আজকের দিনে যে কর্মসূচি রয়েছে আনুষ্ঠানিকভাবে, সেটি শেষ হবে। এখন পর্যন্ত তিনি বাসা থেকে বের হননি। কিছুক্ষণ পরে আসলে তিনি জিয়া উদ্যানে আসবেন এবং আনুষ্ঠানিক শেষ করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে আছেন আমার সহকর্মী ফারুক ভুইয়া রবিন। বীর শহীদদের স্মরণ করতে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজ বিকেল জাতীয় স্মৃতিসৌধে আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যিনি গতকাল দীর্ঘ 17 বছর পরে স্বদেশে পা রেখেছেন। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের আগমন এবং তার যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সে উপলক্ষে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থার কথা বলি কিংবা যে নেতাকর্মীদের ভিড় বলি, সেটি দুটি আসলে যে বেশ উল্লেখ করার মতন। আমরা সকাল থেকে কিন্তু যেটি দেখছিলাম যে জাতীয় স্মৃতিসৌধের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু যে সার্বিকভাবে তাদের যে পর্যবেক্ষণ কিংবা তাদের যে তৎপরতা বা প্রস্তুতি, সেগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতন ছিল। আমরা জাতীয় স্মৃতিসৌধ এবং তার ভিতরে এবং বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। একদিকে যেমন পুলিশ র্যাবের মতো
বিজিবি সদস্যদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে স্মৃতিসৌধের বাইরের এলাকায় বেশ বিজিবি সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। এর বাইরেও পুলিশ র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছেন, এবিপিএন এর সদস্যরা মোতায়েন রয়েছেন, কিন্তু আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মোতায়েন রয়েছেন। তো তার বাইরেও আমরা এখানে যেই সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু যে সাধারণ মানুষের বা উৎসুক মানুষের একটি উপস্থিতি ছিল, বা তাদের যা আগ্রহে অনেকে কিন্তু যে বেশ আগ্রহ নিয়ে এসেছিলেন জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। এখন কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিএনপির যে স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরকে আসতে দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা মিছিল স্লোগান নিয়ে জাতীয় স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকায় ভিড় করছেন। এবং সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু তাদের আগ্রহ প্রত্যাশার কথাও জানা দিচ্ছিলেন। বিএনপি নেতাকর্মীরাও বলছিলেন যে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে দল চাঙ্গা হবে এবং নেতাকর্মীরা উজ্জীবিত হবেন, এবং নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের শঙ্কা কিংবা যদি সংশয় থাকে কিংবা যদি কোনো ধরনের ষড়যন্ত্র থাকে তাহলে তারেক রহমানের স্বদেশে ফেরার মধ্য দিয়ে সে সব কিছু কেটে যাবে, এমনটি কিন্তু আশা প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। এবং তারা যেটি মনে করেন যে তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দল চাঙ্গা হবে, নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং এর মধ্য দিয়ে বিএনপি আবারও সরকার গঠন করতে পারবে বলে আশা প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা। এবং সরকার গঠন করলে তারেক রহমান ভালোভাবে দেশ পরিচালনা করবেন এমন প্রত্যাশার কথাও কিন্তু জানান দিচ্ছেন নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে সবশেষ খবরাখবর। তারেক রহমানের কর্মসূচির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সাভার স্মৃতিসৌধে এবং এর আগে ছিলাম জিয়া উদ্যানে। এদিকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে জনতার ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। লাখো মানুষের জমায়েতে আবর্জনায় ছেয়ে যায় পুরো এলাকা। নগরকে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল পর্যন্ত পরিষ্কার করছে বিএনপি। এই কর্মযজ্ঞে অংশ নেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও। শীতের সকালে কুয়াশা ভেদ করে বলাকার ডানায় ভর করে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় জন্মভূমির মাটি ছুঁয়ে দেখা, প্রিয়জনের আলিঙ্গনে হারিয়ে যাওয়া আর লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শুরু হয় এক রাজনীতিকের নতুন অধ্যায়। প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় ঢল নামে লাখো মানুষের, কিন্তু অনুষ্ঠান শেষে গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় আবর্জনা। শুক্রবার সকালে সংবর্ধনা স্থল সহ পুরো এলাকা পরিষ্কারে নামে বিএনপি। কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল পর্যন্ত ১৬টি গাড়িতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় বিএনপি নিয়োজিত ৩৫০ জন পরিচ্ছন্নতা কর্মী। কিছু গাছ ভেঙে যাওয়ায় শনিবার দেয়া হয় বৃক্ষরোপণ কর্মসূচিও। ৩৫০ লেবার আজকে কাজ করবে এবং এখানে প্রায় ১৬টি পিকআপ দেওয়া হয়েছে এবং সারাদিন জুড়ে তারা এই ৩০০ ফিটের সেই কাঞ্চন ব্রিজ থেকে শুরু করে আমাদের কুড়িল বিশ্ব রোড পর্যন্ত। এই উদ্যোগে বিএনপি কর্মীদের সঙ্গে যুক্ত হন সিটি কর্পোরেশনের অন্তত ৪০০ পরিচ্ছন্নতা কর্মী। রাজধানীর এই গুরুত্বপূর্ণ অংশ দ্রুত আগের রূপে ফিরিয়ে আনার প্রত্যাশা তাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টা অঞ্চল থেকেই আমাদের পরিচ্ছন্নতা কর্মী এবং বর্জ্যবাহী গাড়ি এগুলোর সাপোর্ট নিয়েছি। বিএনপির যে পলিটিক্যাল যে লিডাররা এসেছেন এবং ওনারা যেভাবে উৎসাহ দিয়েছেন, আমাদের ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী এরাও কাজে উৎসাহ পেয়েছে। বিএনপির এই পরিচ্ছন্নতার উদ্যোগে সাধুবাদ জানায় সাধারণ মানুষও। পরিবর্তন হবে আমার কাছে মনে হচ্ছে। তারেক রহমানের যে উদ্যোগ, যেই আশা আকাঙ্ক্ষায় দেশে আসছে, উনি যে আজকের এই গ্যাদারিংয়ের পরে পরিষ্কার পরিচ্ছন্ন ওনার মাথায় আছে বা দলের মাথায় আছে। পূর্বচল গেছি, তখন দেখছি ময়লা পরিষ্কার করার জন্য লোক কাজে লাগিয়ে গেছে। এখন আবার পূর্বচল থেকে টান দিছি খিলকেতে, এখন দেখে যে একদম পরিষ্কার। সংবর্ধনার উচ্ছ্বাস শেষে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে ফিরেছে নগরের সৌন্দর্য। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাসী, দুর্নীতিমুক্ত ও সংস্কারের পক্ষের শক্তিকে পাশে চায় জামাত। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে সব শ্রেণীর মানুষকে নিয়ে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার আশা প্রকাশ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান।
রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সদস্য সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে। বলেন, জামায়াতের সঙ্গে আসতে হলে থাকতে হবে সংস্কারের পক্ষে। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। বিগত আমলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আগামী দিনে দেশ গঠনে দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকেই। ইসলামী ছাত্র শিবিরকে অন্তরের অন্তঃস্থল থেকে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। জামায়াত ইসলামী আন্দোলন সহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি, এমনটাই বলছেন 8 দলের নেতারা। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরো 2-1 দিন। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিবর্তন। 8 দলের নেতারা বলছেন, এনসিপি সহ আরো কয়েকটি দল তাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় ইচ্ছুক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে 8 দলের মধ্যে বিস্তৃত হয়েছে আলোচনা। অনেক দলের সাথেই আমাদের আলোচনা হচ্ছে, এক্ষেত্রে এনসিপিরও সাথে যোগাযোগ আছে। একটা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। এনসিপি সহ আরো 2টা পার্টি তারা আসলে আমি এটাকে পজিটিভলি দেখি, কারণ এতে করে আমাদের এই প্ল্যাটফর্মটা বড় হলো। নতুন দলগুলোর জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে 8 দলের নেতারা বলেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ জোটকে আগামী সংসদে পাঠাবে ইসলামপ্রিয় জনগণ। তারা যদি আসে সেক্ষেত্রেও আমাদের আসন যদি একটু কমও হয়, এতে আমরা অসন্তুষ্ট না, বরং আমি মনে করি যে প্ল্যাটফর্ম বড় হলে আমরা ইলেকশনে ভালো ফলাফল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার মনোভাব আছে। আমরা গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক ইসলামী শক্তি সবাইকে ইনক্লুড করেই আমরা জুলাই সনদের যে সংস্কার হানা ভোট আছে এটাকে বিজয় করা এবং যার আসনে বিজয়ী প্রার্থীকে পার্লামেন্টে নিয়ে এসে সরকার গঠন সহ পরবর্তী দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করব। নতুন জোটের চূড়ান্ত ঘোষণা 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান 8 দলের নেতারা। আজকে থেকে আরো 2-1 দিনের মধ্যেই আলোচনাগুলো ফাইনাল হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ঘন কুয়াশায় মাঝ নদীতে 2 লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। চাঁদপুরের মেঘনায় সম্রাট 3-এ অ্যাডভেঞ্চার 9-এর ধাক্কায় আহত হয়েছেন আরও 6 জন। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌ উপদেষ্টার। ধাক্কা দিয়ে লঞ্চটিকে জব্দ করা হয়েছে ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। ভোলার ঘোষেরহাট থেকে ঢাকায় আসছিল এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি। ঘন কুয়াশার কারণে রাত 2:30টার দিকে হরিণা এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 ধাক্কা দেয় লঞ্চটিকে। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকির সম্রাট। দুর্ঘটনাস্থলে প্রাণ হারান 1 জন, আহতদের ঢাকায় আনার পথে মারা যান আরও 3 জন।
মরদেহগুলো নিয়ে আসা হয় সদরঘাট লঞ্চ টার্মিনালে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহত 4 জনই ভোলার বাসিন্দা। বাচ্চাটা আসিল, বাচ্চাটা নিশ্চিত তলায় পড়ে গেছে। নিশ্চিত তলা পড়ার লগে গাঙ্গা মধ্যে না ভাবতে মানুষ নিশ্চিত নে দৌড়া লাইছে, ওই ইয়ার বই পড়ছে তক্তার সবাই দৌড়া উড়াইছে। আমার ভাই যেন উঠাছে শর্ট বাড়াইছে, লগে লগে আমি ডাক্তার ধরে লয়ে যাই মেডিকেল, তাহলে গেলাম আমার ভাই বাসে। খবর দিছে যে বরিশালের এক লঞ্চে আমাদের এই লঞ্চের মারিয়া দিছে। মারিয়া দেওয়ার পরে আমাদের ওখানে জায়গায় 2 জন লোক ডেড বডি মারা গেছে। এ ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটির কথা জানান নৌ উপদেষ্টা। ক্ষতিপূরণ হিসেবে নিহতদের পরিবারকে 1.5 লাখ টাকা করে দেওয়ারও কথা জানান তিনি। 1.5 লাখ টাকা করে যারা যারা মারা গেছেন তাদের পরিবারকে দাফনের জন্য, কবরের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য যা লাগে 50,000 করে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করতে হচ্ছে, করা হচ্ছে। এদিকে ধাক্কা দেয়া লঞ্চটিকে জব্দ করা হয় ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সামদানি প্রত্যয় এবং ভোলায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। সরাসরি প্রথমে যাচ্ছে সামদানির কাছে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে 2টি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে গতকাল দিবাগত রাত 1:30টার কিছুক্ষণ পরে এবং 2:30টার দিকে তথ্যটি নিশ্চিত করে পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছি গতকাল এই যে চাঁদপুরের হরিণা এলাকায় সংঘর্ষের মুখোমুখি হয় ঢাকা থেকে বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 এবং ভোলা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি। এই 2টি লঞ্চের সংঘর্ষে কিন্তু 4 জন এখন পর্যন্ত নিহতের তথ্য আমরা পেয়েছি এবং 5 জন আহত হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সেই ক্ষতিগ্রস্ত এবং পুরোপুরি একটি অংশ দুমড়ে মুচড়ে যাওয়া জাকির সম্রাট যে লঞ্চটি, সেই লঞ্চটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই লঞ্চটি এই জাকির সম্রাট 3, এই লঞ্চটির একটি অংশ, ডেকের একটি অংশ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশার কারণে রাত 2:30টার দিকে স্বাভাবিকভাবেই ডেকে থাকা যাত্রীরা তারা কিন্তু ঘুমিয়েছিলেন এবং যখন তাদের এখানে আরেকটি লঞ্চ একদম আড়াআড়িভাবে মাঝ বরাবর তাদের এখানে আঘাত করে, সেই আঘাতের সময় কিন্তু তারা অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েন, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং সেক্ষেত্রে অনেকেই কিন্তু আশঙ্কিত হয়ে এই লঞ্চের মধ্যে ছোটাছুটি করেছেন বলে আমরা লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছিলাম। এবং সেক্ষেত্রে এই যে তখন যে ঘটনাটি ঘটে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই কিন্তু একজন প্রাণ হারান এবং পরে যারা আহত তাদেরকে আরেকটি লঞ্চ, কর্ণফুলী আরেকটি লঞ্চের মাধ্যমে তাদেরকে ঢাকায় নিয়ে আসার সময় সে আরো 3 জন মারা যান এবং সেই তথ্যটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। কিছুক্ষণ আগে এখানে নৌ পরিবহন উপদেষ্টা এসেছিলেন, তিনি এসে জানান যে এখানে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে এবং 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা ছাড়াও যারা আহত হয়েছেন আহতদের পরিবারকে 50,000 এবং নিহতদের পরিবারকে 1.5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তিনি কিন্তু করে দিয়ে গেছেন। দর্শক, আমরা যদি একটু বলার চেষ্টা করি যে ঘন কুয়াশার কারণে গতকাল দিবাগত রাত 2:30টার দিকে হাইমচর উপজেলার হরিণা এবং তার মাঝামাঝি জায়গাতে যে দুর্ঘটনাটি ঘটে, সেই দুর্ঘটনার কারণে কিন্তু এমভি জাকির সম্রাট 3 এই লঞ্চটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনায় 4 জন নিহতের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। এই মুহূর্তে ভোলায় রয়েছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন লিটন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। ভোলা জেলার সর্বদক্ষিণের উপজেলা চরফেশনের ঘোষেরহাট থেকে গতকাল বিকাল 4টায় জাকির সম্রাট 3 নামের লঞ্চটি ঢাকার অভিমুখে রওনা করে। ঘাট থেকে ছেড়ে যাওয়ার প্রায় 10 ঘন্টা পরে চাঁদপুরের হরিণাঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি লঞ্চের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে যে নিহতের ঘটনা ঘটেছে, যে 4 জনের এখন পর্যন্ত নিহত হয়েছেন, সে 4 জনের বাড়ি ভোলায়, এর মধ্যে 3 জনের বাড়ি লালমোহন উপজেলায়। আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে যে তথ্যটি নিশ্চিত হতে পেরেছি যে লালমোহনের কাজিরাবাদ গ্রামের 2 জন মারা গেছেন, আব্দুল গনি সিরাজুল ব্যাপারীর ছেলে এবং একই গ্রামের কালুখার ছেলে সাজু এবং একই উপজেলার চর কচুয়াখালী গ্রামের রিনা বেগম নামে এবং চরফেশন উপজেলার আহমদপুর গ্রামের আমির হোসেনের ছেলে হানিফ, তিনি বয়োবৃদ্ধ
মানুষ ছিলেন 60 বছরের, তারা সবাই এখন পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি, এরা সবাই বাড়ি ভোলার চরফেশনে এবং লালমোহনে হলেও এরা কিন্তু মূলত ঢাকায় বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা কর্মস্থলে উদ্দেশ্যেই গতকাল লঞ্চে উঠেছিলেন এবং লঞ্চ গন্তব্যে যাওয়ার আগেই তারা যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় তারা 4 জন মারা যান এবং যে আহত হয়েছেন, আহতরাও অধিকাংশের বাড়ি ভোলার দক্ষিণাঞ্চলে চরফেশনের এই অঞ্চলে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন এবং থানা পুলিশের মাধ্যমে আমরা যে তথ্যটি জানতে পেরেছি, তারা আহত এবং হতাহতর যে তালিকা রয়েছে সে তাদেরকে আসলে শনাক্ত করার জন্য কাজ করছে। আর এদিকে আমরা স্থানীয়ভাবে যে তথ্যটি জানতে পেরেছি যে আসলে নিহতদের বাড়িতে এখন এক ধরনের শোকের মাতম চলছে। তারা আসলে এখন ঢাকা থেকে স্বজন নিহতদের আসার অপেক্ষায় রয়েছে। তো আমার কাছে এ ছিল ভোলা থেকে সর্বশেষ। লঞ্চ দুর্ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ভোলা এবং এর আগে ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। পটুয়াখালীতে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছে। এদিকে কুড়িগ্রামের দ্রুতগামী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে পটুয়াখালীর দুমকিতে শ্যালো ইঞ্জিন চালিত টমটমের সঙ্গে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ 4 যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 শিশুকে মৃত ঘোষণা করেন। অপর আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে সকালে কুড়িগ্রামের দ্রুতগামী বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে গুরুতর আহত হয়েছেন। অবশেষে সব জটিলতা কাটিয়ে পলাতক এমপিদের নামে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি গাড়ি ঢাকা নিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়। স্বাক্ষর টিপুর ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে একে একে বের হয়ে আসছে প্রায় 400 কোটি টাকা মূল্যের 30টি পাজেরো। বন্দর, কাস্টম এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ছেড়ে যায় গাড়িগুলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল গাড়িগুলো বুঝে নেওয়ার পর টানা 3 দিন চট্টগ্রাম বন্দরের কারশেডে রেখে ব্যাটারি এবং মোবিল পরিবর্তন সহ বেশ কিছু জরুরি মেরামত কাজ করা হয়। ইনভেন্টরি প্রক্রিয়া সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে ইতিমধ্যে এটা হস্তান্তর করা হয়েছে। গত 1 দশকে আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়া এই ধরনের কয়েকশো গাড়ি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। তবে এই গাড়িগুলো পুরোপুরি সচল রয়েছে। এগুলা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পোর্ট ডিউজ ক্লিয়ার করে এই গাড়িগুলো ডেলিভারি নিয়ে গেছে। এগুলা মোটামুটি ভালো কন্ডিশনে এই গাড়িগুলো ডেলিভারি গেছে। অকশনে বিলম্বিত হয়, সেই গাড়িগুলোর বেশিরভাগই কন্ডিশন ভালো থাকে না। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়িগুলোর কন্ডিশনও ভালো ছিল, এগুলো ভালো অবস্থায় ডেলিভারি গেছে। বাংলাদেশে 800% শুল্ক হারের কারণে জাপান থেকে আমদানি করা প্রতিটি গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা। আওয়ামী সরকারের আমলে সংসদ সদস্যরা 2024 সালের জুন-জুলাই মাসে এমপি কোটায় বিনা শুল্কে মাত্র 1 থেকে 1.5 কোটি টাকায় এসব গাড়ি আমদানি করেছিল। এমপি কোটায় জাপান থেকে আমদানি করা এসব গাড়ি নিয়ে গত 1.5 বছরের বেশি সময় ধরে কম জটিলতা হয়নি। অবশেষে আইনি জটিলতা এড়িয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে এসব গাড়ি হস্তান্তর হচ্ছে জনপ্রশাসনের পরিবহন পুলে। অবশেষে গতি হচ্ছে 100 কোটি টাকা মূল্যের এসব গাড়ি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আমদানিকারক সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় আইনি জটিলতা এসব গাড়ি ছাড় না হয় নিলামি বিক্রির জন্য কাস্টমসের কাছে বাইপেপার হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অন্যান্য মন্ত্রণালয়ের পরিবহন পুলে বরাদ্দ দেওয়া হবে। এই গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে এটা বরাদ্দ করা হবে। অবশ্য তারান্না হালিম কিংবা জান্নাতারা হ্যান্ডির গাড়ি এখানে থাকলেও সরকার পতনের আগে গাড়ি ছাড় করে নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ বেশ কয়েকজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
দুপুরের সময়ে আরও থাকছে। নির্বাচন আয়োজনের মধ্যেই মিয়ানমারে জান্তা সামরিক অভিযান জোরদার, প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখলে তোড়জোড়, বাবর অধ্যুষিত এলাকায় 24 জনের প্রাণহানি। অনলাইনে টিকিট বিক্রি কিংবা এজেন্ট নিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কেভি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশন এজেন্সির মালিক আবু বকরের বিরুদ্ধে। ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে। কোরিয়ার আদালতে যার বিরুদ্ধে রয়েছে মামলা, দেশে চলা মামলা তদন্ত করছে সিআইডি। সাইফুল ইসলামের রিপোর্ট। এই সুযোগ কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে এই রুটে নাই, একমাত্র এয়ার প্রিমিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, অদৃশ্য এজেন্ট নিয়োগ, ঢাকা সিউল সিঙ্গেল বা আপডাউন বিমান টিকিটে মূল্য ছাড় দেয়া সহ বিভিন্ন তথ্য প্রচার, যে প্রক্রিয়ার ফাঁদে বহু মানুষ হারিয়েছেন অর্থ ও প্রবাসে যাওয়ার স্বপ্ন। বিপরীতে কোটি কোটি টাকা ঠিকই পকেটে ভরেছেন টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান কেভি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশনের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক। কেভি এভিয়েশনের বিভিন্ন এজেন্টদের থেকে টিকিট ক্রয় করুন। পরে আমি দ্বিগুণ টাকা দিয়ে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে আমার আসতে হয়েছে। আমার টাকা ফেরত চাইছি যে আমাদের টাকা ফেরত দেন, তারপর সে বলছে দিবে 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 বলতেছে আজকে 6 মাস হয়ে গেছে, টাকা ফেরত দেয় না। আবু বকরের এজেন্সির ঠিকানা গেলে মেলেনি অফিসের অস্তিত্ব, তবে মিলেছে কোরিয়ান আদালতে। প্রতারণা মামলা হওয়ার পরে ওই প্রতিষ্ঠানটাই চেঞ্জ হয়ে বন্ধ হয়ে গেছে। এখন বাদী দাবি হইল বাদী পক্ষের দ্বারা এটা ইউজ করে এখনো হয়তো ক্রাইম করে যাচ্ছে, যে বিভিন্ন নামে প্রাইম ওয়ান বা এরকম। আবু বকরের মতো গুটি কয়েক ব্যক্তির জন্য কোরিয়া বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে, দাবি কোরিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতির। এই ধরনের যদি কোনো বাঙালি যদি এটা করে থাকে, অবশ্যই কোরিয়া বাংলাদেশের ব্যবসায়িক শুধু না, ভবিষ্যতে যে আমাদের যে আরো বাংলাদেশ যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তা ভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে। বায়রার নেতারা মনে করেন এজেন্সির পাশাপাশি অনলাইনে প্রতারণা বন্ধে দায়িত্ব নিতে হবে সরকারকে। টিকিট দিচ্ছে, এয়ারপোর্টে গিয়ে ফেরত দিচ্ছে, এই প্রতারণাগুলোর শিকার হচ্ছে। অ্যাকশন হচ্ছে এই যে সোশ্যাল কমিউনিকেশনগুলোতে গভর্নমেন্টের যে মনিটরি সেল আছে, তারা এগুলো দেখুক, এগুলো দেখে তাদেরকে অ্যাকশনটা নেই। তবে আবু বকরের সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি তো জানি না, আমি আপনাকে কি বলবো, আপনি তো আমি একই বলতেছি, আমি তো জানি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য, দক্ষিণ কোরিয়ায় প্রায় 50,000 বাংলাদেশি নাগরিক বাস করেন, যাদের মধ্যে বেশিরভাগই শ্রমিক হিসেবে কাজ করেন দেশটিতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে, কেজিতে দাম কমেছে 20 টাকা, সহনীয় শীতকালীন সবজির বাজারও। যদিও সরবরাহ কমায় কিছুটা বেড়েছে বেগুন, পটল ও করলার দাম। স্থিতিশীল মুরগির বাজার। রাজধানীতে ফুলকপি, টমেটো সহ শীতকালীন কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে বেগুন, পটল ও করলার দাম। সরবরাহ সংকটে দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। 2-1 দিন থেকে আজকে সবজিটা বাজারে সরবরাহ কম থাকার কারণে 10 টাকা বেশি গেছে। শীতের সবজি সবগুলো দাম কমই আছে। শীতকালীন সবজিতে অনেক দাম কম, আর আমরাও সচ্ছিভাবে কম দামে কিনতে পারতাছি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তুলনা অনেকটা বেশি। তার মানে বলতে যেটা দাম ছিল হলো 20 টাকা, এই সপ্তাহে এটা 30 টাকা কমে পাওয়া যাচ্ছে না। এদিকে দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরছে পেঁয়াজের দরে। সব ধরনের পেঁয়াজের দামই কমেছে 10 থেকে 20 টাকা। পেঁয়াজ গত সপ্তাহ থেকে 15-20 টাকা কমে গেছে। ইন্ডিয়ান হইলো আপনার আমরা বিক্রি করতেছি 52 টাকা, বুড়ি কাটা বিক্রি করতেছি আপনার সেম দাম। স্বস্তির হাওয়া মাছের বাজারেও। ছোট মাছের দাম শিথিল থাকলেও কমেছে ইলিশ, রুই, কাতলার দাম। ছোট মাছের দাম শিথিল আছে, বড় মাছ আপনার গত সপ্তাহ থেকে 10-5 টাকা 20 টাকা কমছে। কিছুদিন আগে দাম একটু ঊর্ধ্বগতি ছিল, বেশি ছিল, তখন সবার নাগালের বাইরে ছিল একটু, এখন সবাই নাগালের মধ্যেই। বাজারটা আর একটু কম হলে হয়তো অনেকের জন্য অবশ্যই ভালো হইতে পারে। তবে স্থিতিশীল মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার 150 টাকা এবং সোনালী বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন 24টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায় সকালে 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘরের পাশে ডালপালা দিয়ে আড়াল করে রাখা পলিথিনের মোড়ানো অবস্থায় ইলেকট্রিক ডেটোনেটরগুলো উদ্ধার করা হয়। দেশের অভ্যন্তরীণ নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে ইলেকট্রিক ডেটোনেটর নিয়ে আসা হয়েছে। সীমান্তে বিজিবি গোপন নজরদারির কারণে এগুলো দেশের অভ্যন্তরে পাচার করতে পারেনি। এতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে গেছে নাশকতাকারীদের। উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুয়াশা আর মেঘলা আকাশের মাঝেও পর্যটকদের উপস্থিতিতে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। টানা কয়েকদিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সৈকত এলাকায়। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বেলা গড়ালেও দেখা নেই সূর্যের, ঘন কুয়াশার মাঝেও সাগর তীরে মানুষের ঢল। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে পরিবার পরিজন নিয়ে হাজারো ভ্রমণ পিপাসু সমুদ্র সৈকতে। সৈকতে কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ ব্যস্ত স্মৃতির ফ্রেমে বন্দী হতে, আবার কেউ কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন বালুচরে। সাগর আমাদের সব সময় টানে, এখানে আসলে অটোমেটিক আমাদের সবার মন ভালো হয়ে যায়। ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছি, মানে খুবই আনন্দ অনুভব করছি। তবে আনন্দের মাঝেও আছে ভোগান্তি। বাড়তি ভিড়ের কারণে হোটেল ভাড়া, খাবার ও পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ। খাওয়া একটা সমস্যা হয়, খাওয়া দাওয়া ঠিক মতো পাওয়া যায়। ১,৫০০ টাকার হোটেল ভাড়া ১১,০০০, ১২,০০০ টাকা চা, ১৫,০০০ টাকা চা। পর্যটকদের বাড়তি চাপে লাভবান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 31 পর্যন্ত প্রচুর পর্যটকের আগমন হবে এবং আমরা একটা ভালো ব্যবসার আশাবাদী। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গেল এক সপ্তাহে ৫ লাখের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অনারম্বর আয়োজনে পর্দা উঠল বিপিএল এর 12তম আসরের। প্রথমে টস জিতে সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী ওয়ারিয়র্স। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আনুষ্ঠানিকতাও কিন্তু সম্পন্ন হয়ে গেছে বিপিএল এর 12তম আসরের। কিছুক্ষণ আগে বিসিবি সভাপতি উপস্থিত থেকে এবং দুই দলকে নিয়ে উদ্বোধনী ম্যাচ খেলবে যে দুই দল সিলেট এবং কি রাজশাহী, তাদেরকে নিয়ে কিন্তু ম্যাচের বিপিএল এর উদ্বোধন করা হয়েছে। আমি যদি একটু দেখাই যে আনুষ্ঠানিকতার পাশাপাশি যদি দর্শকদের উন্মাদনার কথা বলি, সেক্ষেত্রে দেখছি যে প্রচুর দর্শক মাঠে আসছেন। সেটার কিন্তু স্রোতটা কিন্তু শুরু হয়েছে সেই সব 12টা, 12:30 থেকে এখন পর্যন্ত দর্শকরা আসছেন, সারিবদ্ধভাবে মাঠে গ্যালারিতে প্রবেশ করছেন। উদ্বোধনের অনুষ্ঠানটাকে নিয়ে যদি বলি, একেবারেই ছোট আকারে, যেহেতু কনসার্টের কিংবা যে বড় আকারে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল সেটি হয়নি, সেই কারণে কিন্তু এখানে ছোটোখাটো আকারে বেলুন উড়িয়ে প্রায় 25,000 বেলুন উড়ানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি মাঠের চারপাশ থেকে আসলে বেলুনগুলো উড়ানো হয়েছে। দারুণ একটি দৃশ্যের সৃষ্টি হয়েছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক যারা ভেতরে উপস্থিত ছিলেন এবং টিভি সেটের সামনে থেকে যারা দেখছিলেন, তারা এই সিনটা কিন্তু ভালো উপভোগ করেছেন। পাশাপাশি যদি বলি, এখানে কিন্তু কিছুদিন আগে আসলে যিনি আমরা যেমনটা দেখেছি যে শরীফ ওসমান হাদি তিনি নিহত হয়েছেন, তার জন্য কিন্তু নীরবতা পালন করা হয়েছে বিসিবির পক্ষ থেকে, তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি যদি বলি যে দর্শকদের উন্মাদনার কথা, যেহেতু স্বাগতিক সিলেটের ম্যাচ এবং সেই স্বাগতিক দলটিকে সাপোর্ট করতে কিন্তু প্রচুর দর্শক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং কি তারা সিলেটকে উৎসাহ দিতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু উপস্থিত হচ্ছেন। পাশাপাশি যদি রাজশাহী এবং সিলেটের শক্তিমত্তার জায়গাটার কথা একটু বলি, শান্ত, নাজমুল হোসেন শান্ত, যিনি টি-20 বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি টেস্টের অধিনায়ক ন্যাশনাল টিমের, তিনি এই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন। হান্নান সরকার রয়েছেন, ঘরোয়া লিগে কোচিং করিয়ে থাকেন এবং তার ভালো সাফল্য রয়েছেই বলতে হয় এবং তাদের মধ্যে একটা ভালো কম্বিনেশন রয়েছে এই দলটার সঙ্গে। যদি বলি ইউনিটেও কিন্তু বেশ ভালো ভালো নাম রয়েছে এই রাজশাহী দলে। তানজিদ তামিমের কথা বলতে হয়, ব্যাটসম্যান রয়েছেন রাজশাহীতে, তারা কিন্তু মুখোমুখি হবেন সিলেটের কথাও। আসলে সিলেটকে শক্তিমত্তা কিংবা কাগজে কলমে কিছুটা এগিয়ে থাকলেও দর্শক উন্মাদনার যে বিষয়টি রয়েছে, দর্শক উন্মাদনার এই জায়গাটা কিন্তু একটা ভালো চাপে রাখবে রাজশাহীকে। মেহেদী হাসান মিরাজ, যিনি শান্তর খুব ভালো বন্ধু, ছোটবেলা থেকে তারা আসলে খেলে আসছেন বয়সভিত্তিক লেভেল থেকে, তারা কিন্তু দুই বন্ধু আজকে মুখোমুখি হচ্ছে।
এই জায়গাটা কিন্তু একটা দারুণ উৎসাহ দিবে। এই ম্যাচের সাথে সাথে একটু বলতে চাই যে আজকে আরও একটি ম্যাচ রয়েছে, নোয়াখালী এবং কি চট্টগ্রামের মধ্যকার ম্যাচ। ওই ম্যাচটি শুরু হওয়ার আগে ছোট আকারে যেই কনসার্ট আয়োজনের কথা ছিল সেই কনসার্টটি সেখানে আয়োজিত হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর বিপিএলের। বিপিএলের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বাবার কবর জিয়ারতে কিছুক্ষণ পর জিয়া উদ্যানে যাবেন তারেক রহমান, শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধ। তার প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। শেষ মুহূর্তে কলবর বাড়তে পারে ৮ দলীয় জোটের আসন সমঝোতায় জামাত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষে শক্তিকে পক্ষে চান আমির। এবং ঘন কুয়াশার মাঝ নদীতে 2 লঞ্চের সংঘর্ষ মেঘনায় সম্রাট 3-এ অ্যাডভেঞ্চার 9-এর ধাক্কায় নিহত 4-8 সদস্যের তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল আমার কাছে থাকা দুপুরের সময়। এরপর বিকেল 3টায় সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবার।